এবারে জানাবো খবরে বিস্তারিত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। সিরাজদি খানের নিমতলা এলাকায় চাকা পাংচার হয়ে যায় অ্যাম্বুলেন্সটির। মহাসড়কের পাশে চাকা ঠিক করার সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। তখন দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হন। আহত হন আরও 10 জন। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিমতলা থেকে সামনের দিকে এই জায়গায় একটা অ্যাম্বুলেন্সের চাকা বাস্ট হয়ে যায়। পিছনে বাম চাকা বাস্ট হয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ির চাকা চেঞ্জ করতে লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। ভারত পাকিস্তানের যুদ্ধ ঘিরে সীমান্ত পারের বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তগুলোতে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। শূন্যরেখা সংলগ্ন বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তের কাছাকাছি না যেতে সতর্ক করে মাইকিং করছে বিজিবি। একই সাথে অপরিচিত এবং সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিজিবি কড়া নজরদারি দেখা গেছে। বিশেষ করে ভারতের কাটা তারের বেড়াবিহীন সীমান্তগুলোতে বাইসাইকেলে পেট্রোলিং করছে বিজিবির টহল দল। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সহ বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক লোক ভারত থেকে প্রবেশ করে। তবে তাদের মধ্যে কতজন ভারতীয় নাগরিক আর কতজন বাংলাদেশের নাগরিক সেটি নিশ্চিত হওয়া যায়নি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন এবং তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সাতক্ষীরার 203 কিলোমিটার সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিকে দিনাজপুরের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানিয়েছেন, সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত, কৃষকরা কোনো সমস্যায় পড়বেন না। বিজিবি মাইকিং করছে, কড়াই করছে যে আপনারা কেউ ভারতে যায়েন না, করেন না, ঘাস গরু টরু এলে আপনারা নিয়েন না, একটু সাবধানে থাকেন, থাকেন। আমরাও আছি, আমাদের বিজিবির সাথে আমরাও আছি। কোনো অসনে মানুষ যদি আসে তাইলে ব্রিটিয়ার খবর দিতে বলছে। ওরা সীমান্ত আছে, আমরা সীমান্ত থাকি, আমাদের ভয়ের চোটে আমরা আশা করি। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারবে। করিডোর কোনো ছোট বিষয় নয়, তাই চট্টগ্রামের মতো জায়গায় করিডোর দেওয়ার আগে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর রায় নিতে হবে সরকারকে। দুপুরে পঞ্চগড়ের আটোয়ারিতে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার অনেক গুরুত্বপূর্ণ জায়গায় অবহেলা করছে, কিন্তু এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। সার্জিস বলেন, পৃথিবীর ইতিহাসে করিডোরের নাম করে বিদেশি এজেন্ট, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশ এবং ইউএন ঢুকেছে বিভিন্ন দেশে। জাতিসংঘের নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী মানুষ ঢুকেছে। এই সুযোগ বাংলাদেশে হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন সার্জিস আলম। পার্বত্য চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই যে করিডোর দেয়া, তার পূর্বে বাংলাদেশের জনগণের রায় লাগবে। ইউএনের নাম করে বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনার বিভিন্ন মানুষ ঢুকেছে, রাষ্ট্র ঢুকেছে। এই সুযোগ আমাদের বাংলাদেশে আমরা হতে দিব না। তো আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যে সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপোষহীন থাকে। জনগণের ভাবনা ও প্রত্যাশার সমন্বয়ে দলীয় নীতি এবং রূপরেখা আরও জনকল্যাণমুখী করে তোলার লক্ষ্যে চট্টগ্রামে 2 দিন ব্যাপী সেমিনার ও তারুণ্যের সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। দুপুরে নগরীর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 31 দফার রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়নে সম্পৃক্ত করতে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামীকাল আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক সেমিনার এবং 10ই মে পোলো গ্রাউন্ডে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে কাজ করছে সরকার। ঢাকা ফিনান্সিয়াল ক্যাপিটাল আর চট্টগ্রামকে ট্রু কমার্শিয়াল হাব করা হবে বলে মন্তব্য করেছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে চট্টগ্রামের লালদিয়া চর বে টার্মিনাল প্রকল্প এবং বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ববিখ্যাত বন্দর অপারেটর প্রতিষ্ঠানকে আনা হচ্ছে বাংলাদেশে। তাদের বিনিয়োগে বদলে যাবে অর্থনীতির চিত্র। ল্যান্ডলর্ড মডেলে ঝোঁকার পর থেকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ করতে হুমড়ি খেয়ে পড়েছে বিদেশি বিনিয়োগকারীরা। বে টার্মিনাল, লালদিয়া কন্টেইনার টার্মিনাল, নিউমুরিং কন্টেইনার এবং মাতারবাড়ি সমুদ্র বন্দর পরিচালনার ভার দেওয়া হচ্ছে বিদেশি অপারেটরদের কাছে। চট্টগ্রামের পতেঙ্গার লালদিয়া চরে নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম টার্মিনালস $80 কোটি বিনিয়োগ করবে। এছাড়া বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প বে টার্মিনাল নির্মাণে $8 থেকে $10 বিলিয়ন বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি, পিএসএ। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই টার্মিনালগুলোকে আমরা যত বেটার, যত এফিশিয়েন্ট, যত ওয়ার্ল্ড ক্লাস করতে পারবো, তত আমাদের ওভারঅল ব্যবসা পরিস্থিতির জন্য অনেক বড় একটা কন্ট্রিবিউশন তারা করতে পারবে। বিদেশি বিনিয়োগ দেশের মানুষের কর্মসংস্থানের অপার সুযোগ তৈরি হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। টার্মিনাল 1 যেটা পিএসএ সিঙ্গাপুর করবে, টার্মিনাল 2 যেটা ডিপি ওয়ার্ল্ড করবে এবং টার্মিনাল 3 আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে করব, যারা কম্পিট করে আসতে পারে। প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। লালদিয়া চর বে টার্মিনাল প্রকল্প ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগের এক দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরা। উপাচার্যের অপসারণ না করা পর্যন্ত তারাও শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছেন। দুপুরে প্রশাসনিক ভবনে গ্র্যান্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা গত 24 দিন ধরে যৌক্তিক আন্দোলন করে আসছেন। তাদের পাশে দাঁড়াতে পেরে শিক্ষক সমাজ আনন্দিত। সংবাদ সম্মেলন শেষে ক্যাম্পাসে বের করা হয় বিক্ষোভ মিছিল। এদিকে রবিবারের মধ্যে উপাচার্যকে অপসারণ করা না হলে সোমবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা মহাশ্মশানে র্যাব 7 এর কর্মরত সিনিয়র এএসপি পলাশ সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। র্যাব 6 এর পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল 9টায় সিনিয়র এএসপি পলাশ সাহার লাশবাহী ফ্রিজিং গাড়িটি তার গ্রামের বাড়ি কোটালীপাড়ার তারাশিতে পৌঁছায়। এ সময় ভিড় করেন এলাকাবাসী। গত বুধবার র্যাব 7 এর চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলা থেকে এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়। মা এবং স্ত্রীকে নিয়ে তিনি চট্টগ্রামে থাকতেন। আমাদের এলাকায় পলাশ যথেষ্ট ভালো ছেলে ছিল। হ্যাঁ, এরা 3 ভাই যথেষ্ট ভালো ছিল, খুবই ভালো আচরণ করেছে। মা অনেক কষ্ট কইরা এই ছেলের লেখাপড়া করাইছে, বড় ভাই টিউশনও করাইয়া অনেক কষ্ট কইরা এদের লেখাপড়া করাইয়া মানুষ করছে। আর এই মৃত্যুতে আমরা এলাকার মানুষ খুবই শোকাহত। নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জানানো হয়, আগামী 15ই মে থেকে গুটি আম, 25শে মে থেকে গোপালভোগ, 30শে মে থেকে রানী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, 6ই জুন থেকে ল্যাংড়া, 20শে জুন থেকে হাড়িভাঙা, 30শে জুন থেকে আম্রপালি, মল্লিকা এবং ফজলি আম সংগ্রহ করা হবে। এছাড়া 15 জুলাই থেকে বাড়ি আম 4 এবং 20শে জুলাই আশ্বিনা এবং 25শে আগস্ট থেকে গৌরমতী আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকার নিচের বাজারে নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে মেসার্স তাজমুল স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। বেলা 11টার দিকে পৌর এলাকার নিচের বাজারে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেসার্স তাজমুল স্টোরে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিপুল পরিমাণ শিশু খাদ্য পাওয়া যায়। পরে তাজমুল স্টোরের মালিক তাজমুল ইসলামকে 25,000 টাকা জরিমানা এবং 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় প্রতিষ্ঠানটি। এছাড়া জব্দ করা 4 বস্তা ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। কোথাও কোথাও আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। ভিড় করতে শুরু করেছেন রবীন্দ্রপ্রেমীরা। বিরাজ করছে উৎসবের আমেজ।
জমিদারি দেখাশোনা করতে শাহজাদপুরে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই রচনা করেন সোনার তরী, পোস্টমাস্টার, গীতাঞ্জলি আর বিসর্জনের মতো নানা সাহিত্যকর্ম। জন্মবার্ষিকীতে কবিগুরুর স্মৃতিবিজড়িত শাহজাদপুর কাছারি বাড়িতে ভিড় করেছেন রবীন্দ্রপ্রেমীরা। বিরাজ করছে উৎসবের আমেজ। এবারের প্রস্তুতি আমাদের অনেক ভালো, সুন্দরভাবে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব। শাহজাদপুরবাসী অপেক্ষা করছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই অবস্থান থেকে একটা মানুষ একই সাথে তিনি সৃজনশীল কর্ম করছেন, একই সাথে সমাজ নিয়ে ভাবছেন, শিক্ষা নিয়ে ভাবছেন, ধর্ম নিয়ে ভাবছেন। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে চলছে 3 দিনের জাতীয় অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত অনুরাগী। উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। 64তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আসতে পারে নিজেকে ধন্য মনে করছি। সাহিত্যের প্রত্যেকটা জায়গায়, গান থেকে শুরু করে সঙ্গীত, গীতিকার, সর্ব জায়গায় ওনার বিচরণ। এছাড়া রোদ বৃষ্টির খেলার ফাঁকে সিলেটে কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেয় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ। কবিগুরুর সাহিত্য চর্চা ও বিকাশে আরও উদ্যোগী হওয়ার অঙ্গীকার করেন রবীন্দ্র অনুরাগীরা। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।